আমি আজ ভোর ভোর হাওড়া ব্রিজের ইতিহাস ও নানা রহস্য উদ্ঘাটন করব আমার জন্মস্থান হুগলি জেলার উত্তরপাড়ার মাটিতে দাঁড়িয়ে। হাওড়া ব্রিজ নিয়ে রহস্য উদ্ঘাটনের আগে আমি উত্তরপাড়া নিয়ে দু চার কথা বলে যাই উত্তরপাড়ার হুগলি নদীর পাড়ে দাঁড়িয়ে। যারা ভিডিওটি পুরো দেখার মতো অবস্থায় থাকবেন না বা দেখবেন না তারা অনেক তথ্য থেকে বঞ্চিত হবেন, তাই শেষ অবধি ভিডিওটির সাথে থাকুন বা সাথে থেকো। জন্ম থেকে উত্তরপাড়ায় বাস করছি আমি। তার আগে থেকে আমার বাবা এবং ঠাকুরদারা এই উত্তরপাড়াতে বসবাস শুরু করেছে। উত্তরপাড়ার জমিদার মাখনলাল সাহেবের কাছ থেকে একদা উত্তরপাড়ার বিখ্যাত ফুটবল জাদুকর কালাচাঁদ মুখার্জির পূর্বপুরুষে আমাদের আজকের এই বাড়িটি ক্রয় করেছিলেন। আবার তাদের কাছ থেকে আমার ঠাকুরদা শরৎ ব্যানার্জির বাবা ফণীমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বাড়িটি হস্তান্তরিত হয়েছিল। সেই সময়ের অনেক পরে আমি পৃথিবীতে এসেছি, তখন থেকেই উত্তরপাড়াতে বাস। চমকপ্রদ সকাল, তার সাথে জলের আওয়াজ, মাঝির নৌকো নিয়ে যাতায়াত, এরই মাঝে আমরা চলে এসেছি উত্তরপাড়ার গঙ্গার ঘাটে। আমাদের ঠিক উল্টো দিকেই হচ্ছে দক্ষিণেশ্বর। আমি আপনাদের আজকে কোনো গান শোনাবো না, সকালের কি রাগ হয়, ভৈরবী রাগ হয়। তাহলে আমি আপনাদের কোনো ভৈরবী রাগ এখানে শোনাবো না। আমি আজকে সকালে চলে এসেছি হাওড়া ব্রিজের রহস্য উদ্ঘাটন করতে। দাঁড়িয়ে আছি তার যমজ সেতু বিবেকানন্দ সেতুর ঠিক পাশেই। উত্তরপাড়া সম্পর্কে গুগল সার্চ করলে জানতে পারবেন, যেখানে এক সাংবাদিক বা দার্শনিক তিনি উত্তরপাড়াতেই থাকতেন বা থাকেন। উত্তরপাড়াকে তার ভাষায় এভাবে বর্ণনা করেছেন, আর তা হলো উত্তরপাড়ার দুটো বড় আকর্ষণ হচ্ছে শহরের ধার বরাবর গঙ্গা মানে হুগলি নদী, আর নদী এখানে বেশ চওড়া। দ্বিতীয় আকর্ষণটি বেশি দিনের নয়, সেটি হলো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। উত্তরপাড়া থেকে মিনিট 25 মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাওয়া যায়। ট্রেনে হাওড়া বা শিয়ালদা মিনিট 15-20 পথ। উত্তরপাড়াকে তাই বৃহত্তর কলকাতাই বলা যায়। জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের ছোটবেলার সেই নিরিবিলি একটা মফস্বলটা আজকে যেন হারিয়ে গেছে। শেষ জনগণনায় ছিল 1,70,000 মানুষ, সেটা নিশ্চয়ই এখন 2-2.5 লাখ ছাড়িয়ে গেছে। উত্তরপাড়া হুগলি জেলার মধ্যে পড়লেও উত্তরপাড়া হলো কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাওড়ার ঠিক বর্ডার লাইন। আর একটা কথা তো না বললেই নয়, বহু মনীষীর পদার্পণ ঘটেছে এই উত্তরপাড়ায়। শিল্প সংস্কৃতির পীঠস্থান হিসেবে স্বীকৃত হয় এই অঞ্চল। ডোবার লেনের পর ক্লাসিক্যাল প্রোগ্রাম বা শাস্ত্রীয় সঙ্গীতে উত্তরপাড়ার আরেকটি নাম, তা হলো সঙ্গীত চক্র। আর এই উত্তরপাড়াতে গুন্ডামি মস্তানি প্রকোপ খুবই কম, তাই উত্তরপাড়াকে বসবাসের জন্য বেছে নেয় মানুষজন। প্রায় 50 বছর ধরে উত্তরপাড়ায় বসবাস করার জন্য উত্তরপাড়াকে অনেক পরিবর্তন হতে দেখেছে। বিপুল বদল হয়ে চলেছে এই অঞ্চলটা। এতটা বদল কিন্তু পার্শ্ববর্তী পুরসভাগুলোতে হয়নি। এর কারণ উত্তরপাড়ার বেশ কিছু সুনাম। উত্তরপাড়া ঐতিহ্যবাহী একটা স্থান। আমরা সাধারণভাবে কলকাতায় কি জানি, কলকাতায় 4টে ল্যান্ডমার্ক। যারা ফরেন ভিজিটার্সরা আসেন বা যারা ভারত থেকে আসেন তারা 4টে ল্যান্ডমার্কের কথা জানেন। প্রথম হচ্ছে হাওড়া ব্রিজ। ট্রেন থেকে নেমেই খুঁজবে কোথায় হাওড়া ব্রিজ, তো প্রথমেই হচ্ছে হাওড়া ব্রিজ। দ্বিতীয়ত হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। থার্ড হচ্ছে কি মেট্রো। ওরা মেট্রোর সিনেমা জানে না, কিন্তু মেট্রো, যার জন্য দেখবেন ফরেনার্সরা কি করে, এসপ্ল্যানেডে বেশি ঘোরাঘুরি করতে দেখবেন ধর্মতলাতে, কেন ওরা মেট্রো ব্যাপারটা ওদের কাছে খুব পরিচিত। তো আজকে আমি আপনাদের যে ব্রিজটা দেখালাম বিবেকানন্দ সেতু, সেটাকে বলা হয় যে হাওড়ার যমজ সেতু। এই যে হাওড়ার যে যমজ সেতু, এটা কিন্তু ফারাক আছে, এটা ক্যান্টিলিভার ব্রিজ নয়। এতে কিন্তু আপনার ঝুলন্ত এটাকে ব্রিজ বলে না, কিন্তু হাওড়া ব্রিজ যেটা দেখাবো তার পুরো হিস্ট্রি, পুরো ইতিহাসটা আমাদের আমি বলবো। একটু সাথে থাকুন। আর সামনে দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছি, প্রণাম করছি। আমি আজ উত্তরপাড়া সম্পর্কে একটু ইন্ট্রো দিয়ে গেলাম, কারণ আমরা উত্তরপাড়াতে দাঁড়িয়েই আমরা হাওড়া ব্রিজের রহস্য উদ্ঘাটন করতে চলেছি। তাই উত্তরপাড়াবাসী হিসেবে আমার মনে হয়েছে উত্তরপাড়াকে আপনাদের সামনে তুলে ধরাটা খুব জরুরি। আপনারা অনেকেই জানেন যে জমিদারদের অনেক কীর্তি ছড়িয়ে রয়েছে চারপাশে। জনসেবায় ব্যবহৃত জমিদারদের বেশ কিছু প্রাচীন অট্টালিকা কিন্তু এই উত্তরপাড়াতে আজও আছে। 19 শতকের গোড়ার দিকে উত্তরপাড়া, তখন তাকে বলা হতো উত্তরপাড়া, খানিকটা অবহেলিত জনপদ ছিল।
উত্তরপাড়া বৃহত্তর ক্ষেত্রে পরিচিতি পেতে শুরু করে জমিদার জয়কৃষ্ণ মুখার্জির হাত ধরে। উনি এখানে একের পর এক বিদ্যালয় বা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উত্তরপাড়া কলেজের কথা সবাই জানেন। তো যাই হোক, চলুন আমরা এবার ভিডিওতে ঢুকি। হাওড়া ব্রিজ ৮০ বছরেও তরতাজা যুবক, শক্তির নিরিখে অনায়াসে টেক্কা দিতে পারে বয়সে কম অনেককেই। কলকাতায় এলে দর্শনীয় স্থানের মধ্যে অবশ্যই পড়ে এই হাওড়া ব্রিজ। 1943-এ সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছিল এই হাওড়া ব্রিজ, আর তারপর থেকে আজ পর্যন্ত টানা পরিষেবা দিয়ে আসছে এই আধুনিক প্রযুক্তিবিদ্যার একটা অন্যতম নিদর্শন এই হাওড়া ব্রিজ। 1943 সালে পথ চলা শুরু হলেও এর ইতিহাস কিন্তু আরও প্রাচীন। আচ্ছা, আমরা কি শুনে নিতে পারি না হাওড়া ব্রিজ সম্পর্কে আরও কিছু চমকপ্রদ তথ্য? প্রথম তথ্য, আপনারা কি জানেন এই হাওড়া ব্রিজে একটিও নাট বল্টু নেই। হ্যাঁ, 700 মিটারেরও বেশি লম্বা, 30 মিটার চওড়া এই বিপুল আকারের হাওড়া ব্রিজে কখনো ব্যবহার করা হয়নি নাট বল্টুর। ধাতব পাত জুড়ে বিশেষ পদ্ধতিতে তৈরি হয়েছে এই হাওড়া ব্রিজ। দ্বিতীয় তথ্যটা আরো দুর্দান্ত। এটি কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, হাওড়া ব্রিজ। গোটা ব্রিজ তৈরিতে নদীর মাঝে কোনো পিলার ব্যবহার করা হয়নি। এই পদ্ধতিতে তৈরি ব্রিজকে বলা হয় সাসপেনশন টাইপ ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজ। হ্যাঁ, যখন এটি তৈরি হয় তখন এটা ছিল পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। আর আজ এই পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ এই হাওড়া ব্রিজ। আচ্ছা, আর একটাও কিন্তু তথ্য খুব দেওয়ার আছে, সেটা হচ্ছে এই হাওড়া ব্রিজের আগের চেহারাটা ঠিক কী ছিল। হ্যাঁ, একদম প্রথমে হুগলি নদীর ওপর ছিল পন্টন ব্রিজ। সেটা 1800 শতকের ঘটনা। তারপর থেকে ইংরেজ আমলে ক্রমশ বেড়ে চলেছে এই কলকাতা শহর। প্রশাসনিক ও ব্যবসায়িক কাজের ভরকেন্দ্র হয়ে উঠেছে কলকাতা শহর। তখন বড় ব্রিজ তৈরি করার ভাবনা আসে ইংরেজ শাসকদের মাথায়। ইতিহাস কিন্তু বলে, জানেন, ক্যান্টিলিভার ব্রিজ তৈরির পরিকল্পনা কিন্তু ছিল না এই হাওড়া স্টেশনে এই হাওড়া ব্রিজ। তাহলে কি ব্রিজ তৈরি হবে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায়, কিন্তু সেসব আলোচনা কখনোই বাস্তবের মুখ কিন্তু দেখে উঠতে পারেনি। 1906 সালে হাওড়া স্টেশন তৈরির পর বেড়ে যায় হুগলি নদীর ওপর একটি বড় সেতুর প্রয়োজনীয়তা। তারপর কি হয়েছিল? হ্যাঁ, দীর্ঘ প্রক্রিয়ার একটা ফসল হয়েছিল বা হতে চলেছিল। ব্রিজ তৈরির জন্য দরপত্র ডাকা হয়েছিল, কিন্তু বাদশাদের প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ব্রিজের খরচের কথা ভেবে পিছিয়ে আসে তখন শাসক ইংরেজ। পরে ফের আবার শুরু হয় কাজ। ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে দেখা যাচ্ছে, বলা হচ্ছে অনেক খোঁজাখুঁজির পর একটি জার্মান সংস্থা এই হাওড়া ব্রিজের দায়িত্ব পেয়েছিল। কিন্তু ততদিনে বিশ্বজুড়ে বদল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, বাতিল করা হয় সেই দরপত্রটাও। ব্রিজ তৈরির দায়িত্ব পায় ব্রেথওয়েট বার্ন এবং যেসব কনস্ট্রাকশন কোম্পানি। তারপর কাজ শুরু হয় 1936 সালে। ঠিক করা হয় তৈরি করা হবে ক্যান্টিলিভার ব্রিজ। ক্যান্টিলিভার ব্রিজ মানে নাট বল্টু ছাড়াই ঝুলন্ত সেতু। এরপর চলে ঘাত প্রতিঘাতের পালা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা। হ্যাঁ, যখন হাওড়া ব্রিজের কাজ চলছে তখনই শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফলে ফের টাকার জোগানে টান পড়ে। যদিও সব বাধা কাটিয়ে দীর্ঘ 6 বছর কাজের পর 1942 সালে আজকের চেহারায় গড়ে ওঠে এই হাওড়া ব্রিজ। আচ্ছা, জানতে কি ইচ্ছে করে না সবটাই কি ইংরেজদেরই অবদান ছিল? ভারতের কি কোনো অবদান ছিল না? তবে শুনুন, এই ব্রিজ তৈরির জন্য ইস্পাত আসার কথা ছিল সুদূর ইংল্যান্ড থেকে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জাহাজ আসতে সমস্যা তৈরি হয়। শোনা গেছে নাকি ডুবে গেছিল সেই জাহাজ। প্রয়োজনের তুলনায় খুব অল্প ইস্পাত পাওয়া যায়।
এদিকে কাজ তো করতেই হবে। মুশকিল আসান হয়ে এগিয়ে আসে ভারতের প্রতিষ্ঠান জামশেদজি নাসেরজির তৈরি টাটা সংস্থা। টাটার ইস্পাত কারখানা থেকে আসা 23,000 টন ইস্পাত ব্যবহার করা হয়েছে এই হাওড়া ব্রিজ নির্মাণ কার্যে। এখানে একটা তথ্য জেনে রাখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই হাওড়া ব্রিজ নিয়ে কিন্তু ইংরেজদের কোনো সমস্যা ওরা ভাবতে পারেনি, কারণ ওরা ভীত হয়নি। ওরা ভেবেছিলেন, ইংরেজ শাসকরা ভেবেছিলেন যে এই হাওড়া ব্রিজে অন্তত জাপানিরা অ্যাটাক করবে না বা এখানে আক্রমণ করবে না, কারণ তখন নেতাজির আজাদ হিন্দ ফৌজের সাথে তারা এক হয়ে যুদ্ধ করছিল। তাই ভেবেছিল নেতাজির নিজের শহরকে তারা আক্রমণ করবে না। যাই হোক, 1943 সালে সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয় এই হাওড়া ব্রিজ, কিন্তু কোনো অনুষ্ঠান করা হয়নি ধুমধাম করে, যুদ্ধের ভয়ে। কারণ তখন তুঙ্গে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পার্ল হারবারে বোমাবর্ষণ করেছে জাপানি বোমারু বিমান। হাওড়া ব্রিজও যাতে আক্রমণের শিকার না হয় তার জন্য সাধারণভাবেই শুরু হয়েছিল এই ব্রিজের পথচলা। শোনা যায় যুদ্ধের প্রয়োজনে এই নতুন ব্রিজটিকে বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল জাপানিজদের, এবং তারা বোমারু বিমান দিয়ে বোমাও ফেলেছিল। কিন্তু অল্পের জন্য হাওড়া ব্রিজের অদূরেই বোমাটি পড়ায় হাওড়া ব্রিজটি বেঁচে যায়। আর আজ এখন প্রতিদিন লক্ষ লক্ষ লোক হেঁটে পারাপার করেন হাওড়া ব্রিজ, চলে গাড়ি ও বাস। কিন্তু জানেন, চালু হওয়ার পর প্রথম যে যানটি হাওড়া ব্রিজে চড়েছিল সেটি হলো ট্রাম। হ্যাঁ, আমাদের সেই ঐতিহ্যবাহী ট্রাম। পরে ট্রাফিক সামলাতে 90 দশকে বন্ধ করে দেওয়া হয় এই ট্রাম। সালটা সম্ভবত 1993 হবে, যখন হাওড়া ব্রিজে এই ট্রাম চলাচলকে বন্ধ করে দেওয়া হয়। ও আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত করা হয় এই হাওড়া ব্রিজের নাম। নতুন নাম হয় রবীন্দ্র সেতু। আর আপনাদের সাথে আমিও চোখের একটু শান্তি পেলাম পুরনো দিনের হাওড়া ব্রিজকে দেখে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন। আবার দেখা হচ্ছে নতুন ট্রাভেল ভিডিওস নিয়ে।